দেখ, তাহলে পরে নেক্সট আমরা যেটা থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে যে আমাদের স্যার স্ক্রিন আসছে না তো? স্ক্রিন আসছে না। না দাঁড়া, বন্ধ স্যার। হয়ে গেল। এই দেখ, স্যার আসছে না তো। এবার আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। আমার কাছে আসেনি এখনো। এবার আসেনি, এসছে এসছে আচ্ছা, এসেছে। ঠিক আছে। দেখ, তাহলে পরে আমরা নেক্সট স্টার্ট করছি, সেটা হচ্ছে ইউনিট। হ্যাঁ, আবার টাইমে কেন ঢোকে না আমি এটাই বুঝি না। বলে দিলাম যে 5টার মধ্যে সবাই চলে আসবে, এই পড়াতে পড়াতে বারবার অ্যাডমিট করতে খুব বিরক্ত লাগে। আচ্ছা, ইউনিট 2, যেটা হচ্ছে কোনটা না, যেটা হচ্ছে যে উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান। আচ্ছা, এবার দেখ, উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান যেটা আছে সেটার মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদের বাহ্যিক গঠন, যেটাকে আমরা বলছি হচ্ছে মরফোলজি। আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ গঠন, যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে তোর অ্যানাটমি। এবার তোদের বইয়ে দেখবি যে প্রথমে মরফোলজি যেটা আছে সেটা লেখা আছে, তারপরে অ্যানাটমি যেটা আছে সেটা লেখা আছে। এবার প্রথমে মরফোলজিটা করলে পরে আমাদের একটু অসুবিধা হবে, কারণ হচ্ছে যে ভেতরের স্ট্রাকচার গুলো না বুঝলে পরে অনেক ক্ষেত্রে গিয়ে বুঝতে গিয়ে সমস্যা হবে আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমে আজকে প্ল্যান্ট অ্যানাটমি যেটা আছে, তো সেটা সম্পর্কে প্রথমে আমরা তোর পড়ে নিচ্ছি। এবার দেখ, যেটা সেটা হচ্ছে যে আহ, তোর প্ল্যান্ট অ্যানাটমি যেটা আছে, তো ফাদার অফ প্ল্যান্ট অ্যানাটমি বলা হয় হচ্ছে একজনকে, যার নাম হচ্ছে নেহেমিয়া গ্রিউ। এই লোকটিকে কি বলা হচ্ছে না, একে বলা হয় হচ্ছে ফাদার অফ প্ল্যান্ট অ্যানাটমি। এবারে আমরা একটা জিনিস জানি, যেটা সেটা হচ্ছে যে যে কোনো উন্নত জীব যেগুলো আছে তাদের মধ্যে কি বর্তমান থাকে না, তাদের যদি আমরা গঠনটাকে দেখি তাহলে পরে তাদের মধ্যে কোষ বর্তমান থাকে। কোষ থেকে তৈরি হয় হচ্ছে কলা, কলা থেকে তৈরি হয় হচ্ছে অঙ্গ, অঙ্গ থেকে তৈরি হয় হচ্ছে তন্ত্র, তন্ত্র থেকে তৈরি হয় হচ্ছে জীব। এবার উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অঙ্গ বা তন্ত্র যেটা আছে সেটা কিন্তু অ্যাজ সাচ কিছু পাবি না। কারণ হচ্ছে যে এগুলো হয় খুবই কম আছে, নয় এগুলো অ্যাবসেন্ট আছে। তো মুখ্যত এদের ক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে যে কলা যেটা আছে সেটা। এবার দেখ, আমরা যদি কলার সংজ্ঞার মধ্যে ঢুকি বা কলা বা কলা কাকে বলে, তাহলে পরে কেউ আমাকে একজন বল যে কলার সংজ্ঞা কি হবে। টিস্যু বা কলা কাকে বলে? যখন অনেকগুলো কোষ একই ধরনের কোনো কার্য সম্পাদন করে তখন সেই সমস্ত যে কোষ সমষ্টি সেইগুলো কি বলা হয় কলা। একদম। তাহলে পরে বিষয়টা হচ্ছে যে উৎপত্তিগত ও কার্যগতভাবে অভিন্ন সম বা বিষম আকারের কোষ সমষ্টি যেগুলো একই ধরনের কার্য সম্পন্ন করছে তাকে কি বলা হচ্ছে, তো তাকে বলা হচ্ছে কলা। তাহলে পরে উৎপত্তি ও গঠনগত ভাবে অভিন্ন কোষ সমষ্টি যেগুলি একই প্রকারের কার্য সম্পাদন
করে তাকে বলে কলা। এখানটা করে আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এরা সম অথবা বিষম আকারের হতে পারে। ঠিক আছে, এটা বুঝতে কারুর কোনো রকম সমস্যা আছে কিছু? না স্যার। বেশ, স্যার বল 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 স্যার বল একটা কথা বলবো, বল। বলছি এটা বইয়ে কত পেজ আছে একটু কেউ বলতে পারবে? এই বইয়ে একবার ইয়ে করতো দেখতো, ঠিক আছে, ইউনিট 2টা খুলবি, ঠিক আছে? আমার মনে হচ্ছে যত সম্ভব হ্যাঁ 249 50 পাতার দিকে একবার ইয়ে করতো, দেখতো একবার। ঠিক আছে দেখছি। ঠিক আছে, দেখে একবার আমাকে বলো, ওই 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 রকম জায়গাতেই থাকবে। বা এখন বই খোলার দরকার নেই, আমি পরে বলে দেবো, ঠিক আছে? আমি পড়িনি ফার্স্টটাকে, ঠিক আছে? আচ্ছা, স্যার ঠিক এখানে আছে যে স্যার। হ্যাঁ বল। কথা লিখেছেন, বিষম কথা লিখেছেন, যদি উৎপত্তি এবং গঠনগত ভাবে অভিন্ন হয় তাহলে বিষমটা মানে কিরকম বিষম হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এরা দেখতে ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, যেমন দেখ, আমরা আসবো পরে, ঠিক আছে? সেটা হচ্ছে যে তোর যখন স্থায়ী কলা পড়বি তখন দেখবি যে জটিল স্থায়ী কলা হয় আর সরল স্থায়ী কলা হয়, ঠিক আছে? তো এরা আকৃতি যেটা আছে সেটার দিক থেকে এরা বিষম হয়, ঠিক আছে? আমরা আসছি, এটার মধ্যে আসবো আমরা। এবার দেখ, যেটা সেটা হচ্ছে যে কলা যেটা আছে, কলাকে আমরা ভাগ করতে পারি হচ্ছে দুটো ভাগে। কোনটা কোনটা ভাগে ভাগ করতে পারি? না, একটা হচ্ছে ভাজক কলা, আর একটা হচ্ছে স্থায়ী কলা। এবার দেখ, এটাকে অতীন, অতীন স্ক্রিন আসছে? অতীন স্ক্রিন আসছে রে? আসছে আসছে। বেশ, এবার দেখ, তাহলে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ভাজক কলা, আর একটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে তোর আমাদের স্থায়ী কলা। এবার দেখ, প্রথম আমরা আসছি এটা, সেটা হচ্ছে ভাজক কলা বা মেরিস্টিমেটিক টিস্যু। মেরিস্টিমেটিক টিস্যু। ইংলিশে টার্মটা কি লিখলেন? মেরিস্টিমেটিক, মেরিস্টিমেটিক, ঠিক আছে? এর যে এই কলার যে কোষগুলো আছে, এদের আর একটা নাম দিয়েও ডাকা হচ্ছে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে স্টেম সেল। স্টেম সেল মানে হচ্ছে সেই ধরনের কোষগুলো যে কোষগুলো সর্বদা বিভাজনে সক্ষম, ঠিক আছে? এবারে স্টেম সেল কথাটা সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে ইউজ করা হয় না, সাধারণত প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করা হয়। সরি, উল্টো বলছি, সাধারণত প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করা হয় না, সাধারণত অ্যানিমেলের ক্ষেত্রে ইউজ করা হয়। তবে যদি কেউ স্টেম সেল কথাটা বলে, তার মধ্যে ভুল কিছু নেই। স্টেম সেল মানে হচ্ছে এমন কোষ যে কোষগুলো কি করতে পারে, না সর্বদা বিভাজনে সক্ষম, অর্থাৎ যে কোষগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করছে। ঠিক আছে, বুঝেছিস? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ, স্যার। স্যার আরেকবার বলুন। আমি বললাম যেটা, সেটা হচ্ছে যে ভাজক কলার যে কোষগুলো আছে সেগুলোকে আমরা আর একটা নাম দিয়ে ডাকতে পারি, সেটা হচ্ছে কি না, সেটা বললাম হচ্ছে স্টেম সেল। এবার স্টেম সেল কথাটা কেন ইউজ করলাম, তার কারণ হচ্ছে যে স্টেম সেল যেটা আছে, স্টেম সেলগুলো তোর কি হচ্ছে, না এগুলো সর্বদাই বিভাজনে সক্ষম। তারপরে বললাম যেটা, সেটা হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত স্টেম সেল কথাটাকে ইউজ করা হয় না। স্টেম সেল কথাটা সাধারণত ইউজ করা হয় হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে। তবে যদি কেউ উদ্ভিদের ক্ষেত্রে স্টেম সেল কথাটাকে ইউজ করে, তাহলে পরে সেটা খুব একটা ভুল কিছু যে বলছে তা কিন্তু নয়। ঠিক আছে, এবার দেখ, যেটা সেটা হচ্ছে যে তাহলে পরে যদি এরা তোর কি করে, না এরা যদি তোর সর্বদাই মানে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে এবং যদি বর্ধনশীল অঞ্চলে বসবাস করতে পারে, তার মানে হচ্ছে যে এর অবস্থান কোথায় হবে, না অবস্থান অবভিয়াসলি এটার বর্ধনশীল অঞ্চলে হবে। তাহলে এটার অবস্থান হচ্ছে কোথায়, না উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে।
এবার উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল কোনটা কোনটা আছে, কারুর কাছে আইডিয়া আছে কিছু? আরে কাণ্ডের অগ্রভাগ। বেশ, তাহলে পরে অখণ্ড। ঠিক যেমন বললো, একটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, আর আর কি হবে? অগ্রমুকুল। মূল মূল আরে বাবা, কাণ্ডের মূল অগ্রভাগ আর অগ্রমুকুল তো একই হলো। আচ্ছা বেশ, মূলের অগ্রভাগ, মূলের অগ্রভাগ। আচ্ছা, আর পুষ্পমুকুল। পুষ্পমুকুল, হতে পারে পুষ্পমুকুল। আর কি হবে বলতো? আচ্ছা, আমি একটা হিন্ট একটা হিন্ট দিচ্ছি। হিন্ট স্যার হচ্ছে এটা এটা, কি মুকুল? পুষ্প পুষ্প, ফ্লাওয়ার ফ্লাওয়ার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আমি আমাকে একটা কথার অ্যান্সার দে, যে জিবরেলিন যে হরমোনটা আছে, তোরা ক্লাস 10 ছিলিস পড়ে, জিবরেলিন হরমোনটা কোথায় কাজ করে রে? জিবরেলিন হরমোনের পর্ব প্রধান, মধ্যের মধ্যখানটায়। একদম, তাহলে তাহলে পরে ওখানে ও কি কাজ করে ওর মধ্যে? ওই তো পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে দৈর্ঘ্য সাহায্য বৃদ্ধি করে। করে। এক্স্যাক্টলি, তাহলে পর্ব মধ্যে যদি ও দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারে, তাহলে পর্ব মধ্যেও তো বর্ধনশীল কলা থাকতে হবে নাকি রে? থাকতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ কি না বলবি? হ্যাঁ স্যার। বেশ, থাকবে থাকবে। তাহলে পরে আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোর আমাদের পর্ব মধ্য অঞ্চলে অবস্থান করে। তাহলে এইটা গেল হচ্ছে ওর অবস্থান। নেক্সট দেখ আমরা আসছি, এটা সেটা হচ্ছে ওর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে। তাহলে নেক্সট আমরা আসছি, এটা সেটা হচ্ছে বৈশিষ্ট্য। এবার দেখ, যদি একটা কলা ডিভাইড করতে পারে, বা যদি সে বিভাজনে সক্ষম হয়, তাহলে পরে আমাকে একটা কথা বল, সে জীবিত অবস্থায় আছে নাকি মৃত অবস্থায় আছে? স্যার সক্রিয় অবস্থায় আছে। মানে জীবিত জীবিত, অবস্থায়। জীবিত জীবিত অবস্থা, অবস্থায়। জীবিত অবস্থায় আছে। এবার একটা কথা এখানটা করে ব্রেনে ফিট, মানে আজকে থেকে ফিট করে দিবি, যে জীবিত কলা হলে পরে তার কতগুলো বৈশিষ্ট্য চোখ বুজে লিখে দেওয়া যায়। কোনটা কোনটা? এক নাম্বার হবে যেটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর পাতলা ও সেলুলোজ যুক্ত। দু নাম্বার যেটা লিখতে পারবি সেটা হচ্ছে কোনটা, না কোষে নিউক্লিয়াস বর্তমান। তিন নাম্বার যে কথাটা লিখতে পারিস সেটা হচ্ছে ঘন সাইটোপ্লাজম বর্তমান। ঠিক আছে, এই তিনটে কথা তোরা চোখ বুজে লিখে দিতে পারিস যে কোনো জীবন্ত কোষের ক্ষেত্রে। এবারে এছাড়াও ভাজক কলার আরো কয়েকটা বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে কোনটা, না কোষান্তর রন্ধ্র থাকে না। কোষান্তর কোষান্তর রন্ধ্র থাকে না। কোষান্তর রন্ধ্র মানে কারু জানা আছে? না স্যার। কোষান্তর রন্ধ্র মানে হচ্ছে এটা, বল বলবো। বল। মানে জানি, ঠিকঠাক মনে পড়ছে না আচ্ছা, তো বলছি, হ্যাঁ, মানে ওই বল বল। কোষের মধ্যে কিছু ছিদ্র থাকে যার মাধ্যমে ওই অন্য কোষ থেকে পুষ্টিদ্রব্য বা অন্য কিছু জিনিস আদান প্রদানে ওই সাহায্য করে, যে ছিদ্রগুলো সেইগুলো। না, ওটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। ঠিক আছে, কোষান্তর রন্ধ্র মানে হচ্ছে দুটো কোষের মধ্যে গ্যাপ, গ্যাপ বিটুইন
টু সেল, মানে ধরে নে যে এটা একটা কোষ আছে, আর ধরে নে এটা একটা কোষ আছে, আর ধরে নে এটা একটা তোর কোষ বর্তমান আছে। তাহলে এই যে গ্যাপটা আছে এটাকেই কি বলা হচ্ছে, না এটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে কোষান্তর রন্ধ্র। তাহলে পরে এটা হচ্ছে কোষান্তর রন্ধ্র। ক্লিয়ার? বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে পরে একটা কি পেলি, তাহলে আমি কোষান্তর যে জায়গাটা আছে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে পরে কি পেলি, না কোষান্তর রন্ধ্র যেটা আছে সেটা এদের ক্ষেত্রে বর্তমান থাকছে না। আর কি আছে, না আর যেটা আছে সেটা হচ্ছে যে এদের যে কোষগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোর কি হচ্ছে, না সেগুলো যেহেতু সর্বদাই ডিভাইড করছে, সেই কারণে তোর কি হয়, না এদের যে ভ্যাকুয়ালটা আছে সে ভ্যাকুয়ালটা পূর্ণতা প্রাপ্তি পেতে পারে না। মানে ভ্যাকুয়ালটা যতটা সাইজে বড় হওয়া দরকার ততটা এরা সাইজে বড় হতে পারে না। তো এই ধরনের যে ভ্যাকুয়াল আছে তাকে বলা হয় হচ্ছে প্রো ভ্যাকুয়াল। তাহলে এদের ক্ষেত্রে কি বর্তমান থাকে, না এদের ক্ষেত্রে প্রো ভ্যাকুয়াল বর্তমান থাকে। তাহলে পরে দেখ, যদি তোকে দিয়ে দেয় যে কোন ধরনের কলার কোষে প্রো ভ্যাকুয়াল বর্তমান থাকে, তাহলে পরে তার অ্যান্সারটা হবে হচ্ছে কোনটা, না সেটা হবে হচ্ছে আমাদের ভাজক কলার যেটা আছে সেটা। আর একটা 6 নাম্বার যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, না এদের যে কোষগুলো আছে কোষগুলো বিভাজনে সক্ষম। তাহলে পরে কোষগুলি বিভাজনে সক্ষম। এবার দেখ যেটা সেটা হচ্ছে যে তাহলে পরে এই গেল হচ্ছে কোনটা, না এই গেল হচ্ছে এটা, সেটা হচ্ছে এদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই সমস্তগুলো। এবার এরা কি কাজ করে, না এরা করে যেটা সেটা হচ্ছে এদের কাজ যেটা আছে মুখ্যত সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। হ্যালো স্যার, বল। বলছি স্যার প্রো ভ্যাকুয়াল গুলো কি আকারে ছোট হয়? একদম আকারে তোর ইয়ে হবে আর কি, ছোট হবে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ ঠিক আছে স্যার। উদ্ভিদের বৃদ্ধি দুই ধরনের হয়, কোনটা কোনটা, না একটা হচ্ছে প্রাথমিক বৃদ্ধি, আর একটা হচ্ছে গৌণ বৃদ্ধি। ঠিক আছে। এবার প্রাথমিক বৃদ্ধি মানে কি, প্রাথমিক বৃদ্ধি মানে হচ্ছে লম্বায় বৃদ্ধি, লম্বায় বৃদ্ধি। আর গৌণ বৃদ্ধি মানে হচ্ছে চওড়ায় বৃদ্ধি। পরিষ্কার সবারই কাছে? দেখবি যখন কোন একটা গাছকে বসাস প্রথমে দেখবি লম্বায় অনেকটা, দেখবি গাছটা লম্বা হয়ে যায়। তারপরে তোর কি হচ্ছে, না তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ওর এই দিকে বৃদ্ধি হচ্ছে, চওড়ায় বৃদ্ধি হচ্ছে। তাহলে লম্বায় বৃদ্ধি যেটা আছে সেটাকে আমরা কি বললাম, সেটারই দেখ আমরা নাম দিয়েছি যেটা সেটা হচ্ছে যে তোর আমাদের প্রাথমিক বৃদ্ধি। প্রাথমিক বৃদ্ধি। ঠিক আছে। আর চওড়ায় বৃদ্ধি যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে গৌণ বৃদ্ধি। ঠিক আছে। তাহলে দুই প্রকারই বৃদ্ধি ঘটানোর কাজ হচ্ছে কোনটা, না আমাদের ভাজক কলা যেগুলো আছে সেগুলো। আচ্ছা এবারে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, দেখি কে অ্যান্সার করতে পারে। ধরে নে যে এই গাছটাই আছে, এই গাছটাই ধরে নে আছে। এবার ধরে নে যে 1990 সালে আমি গাছটার এরম একটা জায়গাতে পেরেক পুঁতলাম, যেটা এটা হচ্ছে মাটি, ধরে নে মাটি থেকে যেটা তোর উচ্চতা হচ্ছে 4 ফুট। এবারে যদি আমি 2025 সালে এসে দেখি তাহলে পেরেকটার উচ্চতা কতটা হবে? স্যার 4 ফুটের থেকে অনেক বেশি হবে। আচ্ছা আর কারুর কোনো অ্যান্সার? আবার স্যার কোয়েশ্চেনটা বলুন। গাছটা চারা গাছ না বড় গাছ? বড় গাছ ধরে নে, ধরে নে এটা একটা যেটা বড় আম গাছ, যে যার আমি এটা ধরে নে মাটিটা যদি হয় তাহলে মাটির থেকে 4 ফুট উঁচুতে এইরকম জায়গাতে আমি একটা পেরেক পুঁতে দিয়েছি এখানটা করে। এবারে যদি তুই 2025 সালে এসে দেখিস তাহলে পরে পেরেকের উচ্চতা কি 4 ফুটই থাকবে নাকি ওর থেকে বেশি হবে? স্যার প্রাথমিক বৃদ্ধি 4 হলে, ফুটই থাকবে। স্যার প্রাথমিক বৃদ্ধি হলে বাড়বে, আর যদি গৌণ বৃদ্ধি হয় তাহলে একই থাকবে।
ধরে নে দুটো বৃদ্ধি হচ্ছে, প্রাথমিকও হচ্ছে গৌণও হচ্ছে, তাহলে পরে বাড়বে। বাড়বে। 4 ফুটই স্যার থাকবে। একই থাকবে, স্যার একই থাকবে। একই থাকবে। কেন বলতো? হুম। কেন বলতো? কারণ ওইখানটায় কলাগুলো কাজ করতে পারবে না, ওইখানটায় বৃদ্ধি হবে না, উপরে বৃদ্ধি ঘটবে। এছাড়া আর কোনো অ্যান্সার? দেখ, ব্যাপারটা হচ্ছে যে এর নিচে কি বর্তমান আছে, মূল বর্তমান আছে তো, আর ওপরে কি বর্তমান আছে, কাণ্ড বর্তমান আছে। তাহলে গাছটা বাড়ছে, কি গাছটা বাড়বে হচ্ছে এই দিকে বাড়ছে আর এই দিকে বাড়ছে। এইখানে কিন্তু গাছটার কোনো বৃদ্ধি হচ্ছে না, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। আমি বলছি যে এর পরে যখন গাছটা লম্বা হবে তখন গাছটা লম্বা হবে হচ্ছে এইভাবে, এই দিকে লম্বা হবে হচ্ছে এই দিকে, এই দিকে লম্বা হবে হচ্ছে এই দিকে। তাহলে এইখানকার যে যে অঞ্চলটা আছে সেখানটা করে কি কোনো বৃদ্ধি হচ্ছে কি? না না। না। হচ্ছে না। সেই কারণে মনে রাখবি যে এই ব্রেকের পজিশন কিন্তু চেঞ্জ হবে না, কিছু আগেও যেখানে ছিল এখনো সেই জায়গাতেই থাকবে, ওটার কিন্তু কোনো রকম কোনো পজিশনে চেঞ্জেস কিন্তু কিছু আসবে না। বুঝেছিস? ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। বেশ। এবারে দেখ যেটা সেটা হচ্ছে যে নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে ভাজক কলা শ্রেণীবিভাগ। তো ভাজক কলাকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি, তাহলে পরে আমরা আসছি ভাজক কলার শ্রেণী বিভাগ। এবার কোন কোন ভাগে ভাগ করতে পারি সেটা একবার দেখ। প্রথম আমরা আসছি যেটা সেটা হচ্ছে যে আমরা পরিস্ফুরণের দশা অনুসারে, পরিস্ফুরণ মানে কারো জানা আছে? পরিস্ফুরণ মানে কেউ না স্যার, জানিস? জানা নাই। জানা নেই? না। কারণ কারণ নেই জানা? পরিস্ফুরণের বাংলা হচ্ছে, সরি ইংরেজি হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে পরে আমরা প্রথম ভাগ করছি হচ্ছে পরিস্ফুরণ বা ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে। ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আমরা একে ভাগ করতে পারি হচ্ছে কোন ভাগে, না একটাই ভাগে ভাগ করতে পারি, যেটাকে বলা হচ্ছে আমাদের প্রোমেরিস্টেম বা আদিভাজক কলা। প্রোমেরিস্টেম বা আদিভাজক কলা। এবার প্রোমেরিস্টেম বা আদিভাজক কলাগুলো কি স্যার বল? বইয়ে দু ভাগে ভাগ করা আছে। কোনটা কোনটা? একটা হচ্ছে বইয়ে দু প্রোমেরিস্টেম ভাগে আর ভাগ একটা করা আছে। হচ্ছে যে তোর পুঞ্জীভূত ভাজক কলা, তো মাস মেরিস্টেম একটা আছে, মাস তাই তো? ভাজক কলা। হ্যাঁ, মাস মেরিস্টেম একটা আছে, আমি জানি। হ্যাঁ। কিন্তু আমি কেন বলছি তার কারণ যেটা সেটা হচ্ছে মাস মেরিস্টেমটা তোরা পরে গিয়ে পড়বি, অন্য একটা ভাগের মধ্যে আছে মাস মেরিস্টেমটা, ঠিক আছে? তো সেই জন্য আমি এখানটা আর কি ওটা আমি বলছি না, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখ যেটা স্যার, আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। বল। স্যার বলছি ছায়ার বইটাতে প্লেট মেরিস্টেম আর এদিকে রিব মেরিস্টেমটা দেওয়া আছে। ও ছায়ার বইটাতে প্লেট মেরিস্টেম আর রিব মেরিস্টেম দেওয়া আছে, তো আমি রিব মেরিস্টেম প্লেট মেরিস্টেমে যাইনি। ওই ভাগটা হচ্ছে কোষ বিভাজনের তল অনুসারে ভাগ, ঠিক আছে? আমি আপাতত ঢুকেছি শুধুমাত্র পরিস্ফুরণের দশা অনুসারে, ঠিক আছে? আমি যা বলছি শোন, এখন বই উল্টে লাভ নেই, ঠিক আছে? তারপরে যদি আটকায় পরের দিন তো আমি তো যাবো, তখন আমাকে দেখিয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার। বেশ। তাহলে পরে দেখ প্রো মেরিস্টেম বা আদিভাজক কলা হচ্ছে কোনগুলো, না এগুলো হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ভ্রূণ অবস্থা থেকেই যে ভাজক কলাগুলো বর্তমান থাকে, তাহলে পরে এরা এরা ভ্রূণ অবস্থা থেকেই বর্তমান থাকে। এবারে দেখ যেটা সেটা হচ্ছে যে এদের যদি তুই বৈশিষ্ট্যর মধ্যে দেখিস, তাহলে বৈশিষ্ট্য কোন কোনগুলো আছে? এক নাম্বার বৈশিষ্ট্য যেটা আছে সেটা কি, না সেটা হচ্ছে যে এরা হচ্ছে কি না আকারে ছোট, অপরিণত, এবং এদের ক্ষেত্রে কিন্তু তোর কি থাকে না, কোষ গহ্বর বর্তমান থাকে না। আকারে
ছোট অপরিণত এবং কোষ গহ্বর থাকে না। 2 নম্বরের ক্ষেত্রে যেটা দেখতে পাবি সেটা হচ্ছে কি, না কোষ প্রাচীর পাতলা হবে অবশ্যই, তাহলে পরে কোষ প্রাচীর পাতলা। আর 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে যে এদের যে কোষগুলো আছে সেখানেও কিন্তু কোষান্তর রন্ধ্র বর্তমান নেই, তাহলে পরে কোষান্তর রন্ধ্র থাকে না। ঠিক আছে, বেশ। এবারে এই যে কোষগুলো আছে এই কোষগুলো কিন্তু সকল তলে বিভাজিত হতে পারে। কি বলছি, না সকল তলে বিভাজিত হয়। এবার সকল তলে বলতে কি বোঝানো হচ্ছে, না এই যে তল যেটা আছে তলটা 2 ধরনের হয়, একটা হচ্ছে অ্যান্টিক্লিনাল আর একটা হচ্ছে পেরিক্লিনাল। এই জায়গাটা কিন্তু আমি যখন বলছি তখনই কিন্তু তোরা ভালো করে পরিষ্কার করে নিবি, কারণ এই জায়গাটা যেটা আছে এই জায়গাটা কিন্তু পরবর্তীকালে তোরা বিভিন্ন ক্ষেত্রে পাবি। ধরে নে যে এটা একটা কোষীয় পুঞ্জ বর্তমান আছে, এরকম ধরনের এখানে একটা কোষীয় পুঞ্জ বর্তমান আছে, এখানেও একটা কোষীয় পুঞ্জ বর্তমান আছে। হলো, বুঝেছিস? হ্যাঁ বুঝেছিস স্যার। রে? বেশ। এবারে স্যার অ্যান্টিক কোনটা একবার বলে দিন না স্যার। কোনটা কোনটা বল? এই তো এই দুটো যেটা লিখলেন তলে। হ্যাঁ আমি বলিনি এখনো পর্যন্ত, দেখ একবার। এবার দেখ যেটা সেটা হচ্ছে যে এই যে কোষটা আছে এই কোষটা ধরে ডিভাইড করছে হচ্ছে কোন তলে, না এটা ডিভাইড করছে হচ্ছে এবার লম্বালম্বি। ক্লিয়ার হয়েছে? তাহলে কেমন ধরনের হলো, আগে বলুন স্যার। আমি বলছি যে এটা এরকম ধরনের লম্বালম্বি নয়, এটা তো ডিভাইড করছে আড়াআড়ি, তাহলে এটার ধর আড়াআড়ি বলতে এটাই হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাই তো নাকি? তাহলে পরে হ্যাঁ যদি স্যার। আড়াআড়ি ডিভাইড করে তাহলে দেখ এই দিকে একটা কোষ তৈরি হলো আর এই দিকে একটা তোর কোষ তৈরি হলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে পরে এটা দেখ বৃদ্ধি পাবে হচ্ছে এই দিকে আর এটা বৃদ্ধি পাবে হচ্ছে এই দিকে, পেলো কি না? হ্যাঁ স্যার। বেশ। তাহলে পরে যদি ধর সারফেসটা আগে থাকতো এইটুকুনি, তাহলে এই ধরনের ডিভিশন হলে পরে তোর কি হবে, না সারফেসটা বেড়ে এরকম ধরনের বড় হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। বেশ। তাহলে পরে এই যে ডিভিশনটা আছে এটাকে বলা হচ্ছে কি, না সেটাকে বলা হচ্ছে তোর অ্যান্টিক্লিনাল ডিভিশন। তাহলে অ্যান্টিক্লিনাল ডিভিশনে কি হচ্ছে, না অ্যান্টিক্লিনাল ডিভিশনে কোষের বিভাজনটা উদ্ভিদ অঙ্গের সাপেক্ষে আড়াআড়ি ভাবে হয়। তাহলে এখানটা করে তোর কেমন ভাবে হচ্ছে, না উদ্ভিদ অঙ্গের সাপেক্ষে আড়াআড়ি। ঠিক আছে? আর পেরিক্লিনালের ক্ষেত্রে কি হচ্ছে, যে এটা ধরনের কোষ প্রাচীরটা আছে এর এই তল বরাবর তোর ডিভিশন হচ্ছে, মানে হচ্ছে দেখ কোষ প্রাচীর যেটা আছে তার সঙ্গে সমান্তরাল ভাবে তোর কি হচ্ছে, না আমাদের কোষের যে ডিভিশনটা আছে সেটা তো সংগঠিত হচ্ছে। বিষয়টা বোঝা হয়েছে? পারলি বুঝতে? হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ। তার হ্যাঁ মানে স্যার। দাঁড়াচ্ছে, হ্যাঁ আচ্ছা তার মানে হচ্ছে যে এইখানে বৃদ্ধিটা দেখ হবে হচ্ছে কোন দিকে, এই দিকে হবে আর এই দিকে হবে, হ্যাঁ কি না? বোঝা হয়েছে? হ্যাঁ। স্যার আমি বৃদ্ধিটা বুঝতে পারছি না। বৃদ্ধিটা বুঝতে মানে ওই পারছিস? অ্যান্টি
ক্রিনালের ওই বৃদ্ধিটা আর ওই পেরিক্রিনালের বৃদ্ধিটা কোন দিকে হবে বুঝছি না। বেশ, দেখ এইদিকে তাকা। বেশ, দেখ, ধরে নে যে এরকম ধরনের কতগুলো কোষ আছে। ধরে নে ধরে দুটো আছে কোষ। পেরিক্লিনাল মানে কি বললাম, যে এরকম হচ্ছে, হ্যাঁ কি না? তাই তো নাকি রে? হ্যাঁ স্যার। সেটা হ্যাঁ স্যার। হ্যাঁ অ্যান্টিলিকুইড। তাহলে পরে যদি এই ডিভিশন হয়, তাহলে এই কোষটা থেকে আরেকটা নতুন কোষ তৈরি হয়ে এই দিকে যুক্ত হবে, এই কোষটা থেকে আরেকটা নতুন কোষ যুক্ত হয়ে এই দিকে হবে। এটা বুঝতে কোনো রকম হ্যাঁ কোনো স্যার। অসুবিধা আছে? না না স্যার। স্যার। বেশ, এবারে যদি তুই এটার ক্ষেত্রে দেখিস, ধরে নে যে একই আছে, এরম একটা কোষ বর্তমান আছে আর এরম একটা কোষ বর্তমান আছে। এবার এর যদি ডিভিশনটা এরকম হয়, তাহলে দেখ এই দিকে আর একটা কোষ তৈরি হবে, আর এরও ডিভিশন এদিকে হলে পরে এই দিকে আর একটা কোষ তোর তৈরি হবে। তার মানে হচ্ছে যে এর দেখ থিকনেস আগে যতটা ছিল, এখন দেখ থিকনেসটা আরো অনেকটা বেড়ে গেল, চওড়াটা বেড়ে গেল কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলছি ওটা যেমন ওপরের দিকে বৃদ্ধি হলো ওটা নিচের দিকেও তো হতে পারতো। হ্যাঁ, 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 তাও তোর পারে আর কি হতো। ঠিক আছে, আমি তো দেখিয়েছি, দেখ এই ঠিক দেখ, আছে। এখানে দেখ আমি দেখ দেখিয়েছি, দেখ। ঠিক আছে, বোঝা হলো? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে পরে ঠিক আছে। এইখানটা করে আমরা কি লিখতে পারি যে আমাদের কোষগুলো সমান্তরাল ভাবে, মানে উদ্ভিদ অঙ্গের সাপেক্ষে সমান্তরাল ভাবে কি হচ্ছে না ডিভাইড হচ্ছে? লেখা যাবে কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। বেশ, তাহলে পরে এখানটা করে তোর কি হচ্ছে না উদ্ভিদ অঙ্গের সাপেক্ষে সমান্তরালে বিভাজিত হয়। বুঝে গেছিস? ক্লিয়ার একদম? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, এবার দেখ তাহলে এইটা যেটা গেল সেটা হচ্ছে যে তোর আমাদের কোনটা পেলি না, তোরা দেখ এখনো পর্যন্ত পেয়েছিস একটাই ভাগ, যেটা হচ্ছে প্রোমেরিস্টেম। এবার দেখ আমরা নেক্সট যে ভাগটার আছে সেটার মধ্যে চলে আসবো, যেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে যে উৎপত্তি অনুসারে ভাজক কলার যে শ্রেণী বিভাগ আছে সেইটা। তাহলে পরে আমরা নেক্সট আসছি উৎপত্তি অনুসারে ভাজক কলা। এবার উৎপত্তি অনুসারে ভাগ করা যায় হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে একটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা, আর একটা হচ্ছে গৌণ ভাজক কলা। ঠিক আছে, বেশ। তাহলে প্রাথমিক ভাজক কলা নাম থেকেই আশা করি প্রত্যেকে বুঝতে পারছিস যে এটা তোর কি হচ্ছে না প্রাথমিক বৃদ্ধিতে সহায়তা তোর করছে। এবার প্রাথমিক বৃদ্ধির সময় তোর কি হচ্ছে না মুখ্যত লম্বায় বৃদ্ধি যেটা আছে সেটা হচ্ছে, দেখ আমি তোকে বলেই এসেছি যে প্রাথমিক বৃদ্ধি মানে হচ্ছে লম্বায় বৃদ্ধি, আর গৌণ বৃদ্ধি মানে হচ্ছে চওড়ায় বৃদ্ধি। ঠিক আছে, বেশ। তাহলে পরে এটা তোর কি করছে না এরা প্রাথমিক বৃদ্ধিতে সহায়তা করে। এবার দেখ যেটা সেটা হচ্ছে যে এই কলার যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে বৈশিষ্ট্য অনুসারে এটা কি হচ্ছে না এরা প্রো মেরিস্টেম, যেটা আমি বলে এলাম প্রো মেরিস্টেমের ঠিক পিছনের দিকে বর্তমান থাকে। ঠিক আছে, তাহলে পরে বৈশিষ্ট্য যেটা আমরা পাচ্ছি এর ক্ষেত্রে, তাহলে কোনটা পেলাম না, যদি ধর আমি এইখানটা করে সাইডে জাস্ট ছবিটা আমি দেখাচ্ছি, যদি ধর এটা যদি প্রো মেরিস্টেম ধরে নে, এরকম ধরনের তোর ভ্রূণটা আছে, তাহলে এইখানটা করে কে বর্তমান আছে, এইখানটা করে বর্তমান ধরে নে আছে হচ্ছে প্রো মেরিস্টেম। প্রো মেরিস্টেম, প্রো মেরিস্টেম মানে হচ্ছে আদিভাজক কলা। তার ঠিক পিছনের দিকে মানে এইখানটা করে তোর কে বর্তমান থাকবে না, এইখানটা করে বর্তমান থাকবে হচ্ছে প্রাথমিক ভাজক কলা। এই জায়গাতে বর্তমান থাকবে হচ্ছে প্রাথমিক ভাজক কলা। বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেউ না বোঝা থাকলে পরে আমাকে বলবি। বুঝেছিস রে?
হ্যাঁ, বুঝেছি স্যার, বুঝেছি। বেশ হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ এবার স্যার। দেখ তাহলে পরে 1 নাম্বারের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা পেলাম সেটা হচ্ছে কোনটা, না আদি ভাজক কলার পিছনে অবস্থান করে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে যে প্রাথমিক বৃদ্ধি শেষ হলে যে প্রাথমিক ভাজক কলা যে ফুরিয়ে গেল তা কিন্তু নয়। ঠিক আছে, এরা কিন্তু তোর কি হচ্ছে, না এরা কিন্তু তোর আমাদের একদম শেষ পর্যন্ত তোর কি হচ্ছে, না শেষ পর্যন্ত যেটা আছে সেটা তোর বর্তমান থাকছে। ঠিক আছে, তাহলে পরে একদম তোর আমাদের কি বললাম যে আমৃত্যু বর্তমান থাকে। ঠিক আছে, বেশ। তাহলে পরে ভ্রূণ অবস্থা থেকে আমৃত্যু বর্তমান থাকে। 3 নাম্বার। স্যার তিন ওটা ভ্রূণ লিখেছেন তো? হ্যাঁ ভ্রূণ, হ্যাঁ। আর স্যার আমৃত্যমান মানেটা একটু বলুন না। আমৃত্যু মানে হচ্ছে একদম মৃত্যু পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার দেখ সেটা হচ্ছে যে এগুলো কিন্তু অ্যান্টিক্লিনাল এবং পেরিক্লিনাল যে কোনো একটা তলে কিন্তু তোর কি হতে পারে, না ডিভাইড করতে পারে। ঠিক আছে, তাহলে পরে অ্যান্টি বা পেরিক্লিনাল তলে বিভাজিত হয়। মানে আমি বলতে চাইলাম যে হয় হবে হচ্ছে অ্যান্টিক্লিনাল, নয় হবে হচ্ছে পেরিক্লিনাল। এবারে সেটা ডিসাইড হবে কেমন করে যে কখন অ্যান্টিক্লিনাল হবে আর কোন টাইমে পেরিক্লিনাল হবে। দেখ এটা ডিসাইড হবে হচ্ছে এইভাবে যে যখন এটা এটা ডিসাইড হবে হচ্ছে পজিশনের উপর ভিত্তি করে। ও যেখানে অবস্থান করবে সেই অনুযায়ী ওর যে ডিভিশনটা আছে সেটা হবে। বিষয়টাকে ক্লিয়ার কি? মানে ধরে নে যে কাণ্ডের অগ্রভাগ আর মূলের অগ্রভাগে যদি থাকে তাহলে পরে ওকে করতে হবে কি, না কোষটাকে দৈর্ঘ্যে বৃদ্ধি করতে হবে। তখন ওর ক্ষেত্রে হবে যেটা সেটা হচ্ছে পেরিক্লিনাল। আর যদি ধর ও কোথায় থাকে, না কাণ্ডের চারিপাশে থাকে, যেখানটা করে ধর ওকে গাছটাকে একটু মোটা করতে হবে, তখন ওর ক্ষেত্রে হবে হচ্ছে অ্যান্টিক্লিনাল। ঠিক আছে, বোঝা হয়েছে? হুম ক্লিয়ার? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখ সেটা হচ্ছে যে প্রাথমিক ভাজক কলা থেকে কি উৎপন্ন হয়, না প্রাথমিক স্থায়ী কলা উৎপন্ন হয়। ঠিক আছে, যেটা তোর উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করতে সহায়তা করছে। তাহলে পরে প্রাথমিক ভাজক কলা যেটা আছে সেখান থেকে উৎপন্ন হয় হচ্ছে প্রাথমিক স্থায়ী কলা। প্রাথমিক স্থায়ী কলা কি সৃষ্টি করে, না উদ্ভিদ দেহ সৃষ্টি করে। কোন ধরনের উদ্ভিদ দেহ, না প্রাথমিক উদ্ভিদ দেহ সৃষ্টি করছে। বুঝেছিস? ক্লিয়ার সবারই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা, ক্লিয়ার। এবার দেখ আমরা নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে গৌণ ভাজক কলা। তাহলে গৌণ ভাজক কলা অবভিয়াসলি কি ঘটাবে, না গৌণ বৃদ্ধি ঘটাবে। ক্লিয়ার? স্যার বল। আপনি একটু আগে বললেন যে এই ইয়েটা নির্ভর করে ওই যে আদি ভাজ্য কলাটা প্রাথমিক ভাজ্য কলাটা কি করে থাকবে তার উপর নির্ভর করে। যদি কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করতে হয় তাহলে কাণ্ডে চারিদিকে বর্তমান থাকে, কাণ্ডের দিকে বাড়বে। হ্যাঁ, তাহলে তো কাণ্ডের দিকে যদি প্রাথমিক ভাজ্য কলাটা বাড়ে তাহলে তো সেটা এক প্রকার মানে গৌণ বৃদ্ধি হচ্ছে। না 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 না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে গাছটা তো ধর একবারে যে সরু থাকে তা তো নয়। ঠিক আছে, মানে মুখ্যত লম্বায় বৃদ্ধি মানে হচ্ছে প্রাথমিক বৃদ্ধি, মুখ্যত চওড়ায় বৃদ্ধি মানে হচ্ছে তোর গৌণ বৃদ্ধি। সাপোজ ধরে তুই ধর করে না আম গাছের চারা লাগাবি, তার যে মানে মূল যে কাণ্ডটা সেটা যে একবারে পাতলা থাকে, মানে চারা অবস্থাতেও যা ছিল অনেকটা লম্বা হওয়ার পরেও তাই থাকলো, সেটা তো আর হবে না। সে তো খানিকটা তো ধর মোটা হবেই।
হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে পরে এইখানটা করে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে মুখ্যত লম্বায় বৃদ্ধিটাকেই বলা হচ্ছে প্রাথমিক বৃদ্ধি, মুখ্যত চওড়ায় বৃদ্ধিটাকেই বলা হচ্ছে গৌণ বৃদ্ধি। ঠিক আছে? স্যার তাহলে সেই দিক থেকে দেখতে গেলে তো প্রাথমিক আর গৌণ যে বৃদ্ধিটা হচ্ছে এটা অ্যান্টি আর পেরিক্লিনালের মতনই। হ্যাঁ, সেটাই তো বললাম, তো আমি সেটাই, যে এদের অবস্থানের উপর ভিত্তি করে কোথাও কোথাও এদের অ্যান্টিক্লিনাল হয়, কোথাও কোথাও পেরিক্লিনাল হবে। যেখানে যেটা দরকার সেখানে সেটা হবে আর কি, মোদ্দা বিষয় হচ্ছে এই। ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ। আচ্ছা আচ্ছা, এবার দেখো আমরা আসছি সেটা হচ্ছে গৌণ ভাজক কলা। গৌণ ভাজক কলা যেটা আছে এর বৃদ্ধিটা মূলত দুটো জায়গায় হয়। কোনটা কোনটা? না, একটা হচ্ছে এক্সট্রাস্টিলার, আর একটা হচ্ছে ইন্ট্রাস্টিলার। হ্যাঁ, জানি না। সেকেন্ডটা স্যার কি লিখেছেন? ইন্ট্রাস্টিলার, ইন্ট্রা। ঠিক আছে? এক্সট্রাস্টিলার মানে হচ্ছে স্টিলির বাইরে। এবার প্রশ্ন হচ্ছে স্টিলি কোনটা? স্টিলি না বুঝলে পরে এই জায়গাটা আমাদের ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, তোরা একটা কাজ কর, আমার স্ক্রিনটা ঠিক মতো আসছে তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। বেশ। এবারে দেখ, আমি স্টিলি যেটা আছে সেটা আমি দেখাচ্ছি যে কোনটা হচ্ছে স্টিলি। এ দেখ, একটা গাছকে কাটলে পরে তার স্ট্রাকচারটা খানিকটা এরকম ধরনের আসবে। হ্যাঁ কি না? বোঝা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বা হ্যাঁ যদি আমি এটাকে আরেকটুখানি বড় করে দেখাই তাহলে পরে উম, এই ছবিটা দেখিয়ে দাও তারা। হ্যাঁ, এই যে এই ছবিটাকে যদি আমি এইখানটা করে যদি আমি দেখাই, একটা মিনিট ধরবি, হ্যাঁ, একটা মিনিট ধরিস একবার। হ্যাঁ বল। হ্যালো। আচ্ছা, এবারে তাহলে পরে এই ছবিটা সবারই ক্লিয়ার আসছে তো? আসছে তো নাকি রে? হ্যাঁ স্যার হ্যাঁ আছে। বেশ। হ্যাঁ এবারে স্যার। দেখ, যদি তুই এর যে লেয়ার গুলো আছে লেয়ার গুলোকে যদি তুই দেখিস, তাহলে একদম বাইরের এই যে লেয়ারটা আছে এটাকে বলা হয় হচ্ছে এপিডার্মিস। ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে কর্টেক্স। আর এইখান থেকে দেখ, এই যে পেরিসাইকেল লেখা আছে, এইখান থেকে শুরু করে ভেতরের যাবতীয় যে অংশটা আছে, মানে এই সম্পূর্ণ যে অংশটা আছে, এই সম্পূর্ণ অংশটাকে বলা হচ্ছে কি? না, সম্পূর্ণ অংশটাকে বলা হচ্ছে স্টিলি। দেখ লেখা আছে, দেখ স্টিলি। ঠিক আছে? তাহলে পরে আমাদের স্যার, স্টিলি। বল। স্টিলি স্টিলি আর স্টিলি একই তো? কোনটা? স্যার আগের চ্যাপ্টারে যে মনোস্টিলি এক একই সাইটোস্টিলি একই বলেছি। একই 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 জিনিস, একই জিনিস স্টিলি। ঠিক আছে? তাহলে এই যে সম্পূর্ণ অংশটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্টিলি। তাহলে পরে গৌণ বৃদ্ধি তোর এই অঞ্চলেও হতে পারে, আবার এই অঞ্চলেও গৌণ বৃদ্ধি তোর সংগঠিত হতে পারে। যদি এই অঞ্চলে হয় তাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রাস্টিলার, যদি এই অঞ্চলে হয় তাকে আমরা বলবো হচ্ছে ইন্টারস্টিলার। বুঝে গেছিস? হ্যাঁ স্যার। বেশ। স্যার কারো হ্যাঁ ইন্টারস্টেলারটা স্যার। কোনটা বললেন? ইন্টারস্টিলারটা মানে হচ্ছে স্টিলের ভেতরে যদি বৃদ্ধি হয়, মানে হচ্ছে আমি বলতে চাইছি যে যদি এই অঞ্চলটাতে বৃদ্ধি হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ইন্টারস্টিলার, আর যদি এই অঞ্চলে আচ্ছা বৃদ্ধি হয় তাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রাস্টিলার। ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার বল। স্যার এটা এটা প্রস্থচ্ছেদ করা তো? প্রস্থচ্ছেদ। স্যার বলছি তাহলে প্রস্থচ্ছেদ বহু বর্ষজীবী গাছে যখন প্রস্থচ্ছেদ করা হয়, তখন তো বৃষ্টি বলয়ের গুলো দেখা যায়, এইগুলো তো দেখা যায় না। আমি তো একবারও তোকে বলিনি যে এটা বহুবর্ষজীবী উদ্ভিদ। আর বহুবর্ষজীবী উদ্ভিদের প্রস্থচ্ছেদ করলে পরে তুই অত বড় গাছের গুড়ির মধ্যে তুই চিনি দেখা সম্ভব নাকি, তাই? ঠিক আছে, আমি তো বলিনি একবারও। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। জাস্ট যেটা সেটা হচ্ছে যে ধরে নে যে কচুর ধর মূল আছে, ঠিক আছে, বা ধরে নে যে পুঁই শাকের কাণ্ড আছে, এই ধরনের। ঠিক আছে? আচ্ছা,
এবারে দেখ যেটা সেটা হচ্ছে যে গৌণ ভাজক কলার যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে পরে এরা তোর কি হচ্ছে না প্রাথমিক স্থায়ী কলা থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে পরে আমরা নেক্সট আসছি এর বৈশিষ্ট্য। তাহলে এরা কার থেকে তৈরি হচ্ছে না প্রাথমিক স্থায়ী কলা থেকে সৃষ্টি হয়। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এটা সেটা হচ্ছে যে প্রাথমিক স্থায়ী কলার কিছু কোষ তোর কি থাকছে না যেগুলো হচ্ছে যে তোর আমাদের জি0 দশায় থাকছে, সেগুলো হঠাৎ করে তাদের যে বিভাজন ক্ষমতা আছে সেটাকে যখন পুনরুদ্ধার করতে পারছে সেগুলোই কিসে রূপান্তরিত হচ্ছে না সেগুলোই কিন্তু তোর আমাদের গৌণ ভাজক কলাতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, দাঁড়াতে 1 মিনিট ধরিস তো। হ্যাঁ বল। সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আহ, একটুখানি তাহলে আমরা দেখি। ঠিক আছে, যদি সেরকম হয় আমি আজকেই চলে যাব। ঠিক আছে, মানে পড়াতে যাবো আজকে, ইচ্ছা আছে আর কি। যদি খুব বৃষ্টি না হয় তাহলে আমি যাবো আজকে আর কি। ঠিক আছে, বেশ। হ্যাঁ 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 হ্যাঁ, বৃষ্টিটা হচ্ছে। ঠিক আছে, আমি তোকে ফোন করছি দাঁড়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। সাউন্ড আসছে তো হ্যাঁ স্যার। ঠিকঠাক? সাউন্ড আসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার দেখ হ্যাঁ যেটা স্যার ঠিক সেটা, আছে। আচ্ছা, এবার দেখ যেটা সেটা হচ্ছে যে তাহলে পরে কি বললাম যে প্রাথমিক যে ভাজক কলা আছে, সরি স্থায়ী কলা আছে, প্রাথমিক স্থায়ী কলার কিছু কোষ যেগুলো কোন দশায় বর্তমান ছিল না জি0 দশায় বর্তমান ছিল, সেগুলো যখন বিভাজন ক্ষম হচ্ছে মানে বিভাজনে সক্ষম হচ্ছে তখন সেগুলো তোর কি করছে না সেগুলো তৈরি করে হচ্ছে গৌণ ভাজক কলা। এবার দেখ এই যে গৌণ ভাজক কলার যে কোষগুলো আছে সেগুলো যেহেতু প্রাথমিক ভাজক স্থায়ী কলার কোষ থেকে উৎপন্ন হচ্ছে সেই কারণে এদের কোষ প্রাচীর তুলনামূলক স্থূল হয়। তাহলে পরে কোষ স্যার একটা প্রাচীর, প্রশ্ন আছে, করব? বল। বলছি জি0 দশায় থাকাকালীন তো বিভাজন সক্ষম হয় না, তাহলে এক্ষেত্রে কি করে হচ্ছে? না না, আমি কি বললাম যে জি0 দশায়ও ছিল। ঠিক আছে, এবারে জি0 দশা থেকে যখন ও পুনরায় বেরিয়ে আসছে তখন তাহলে পরে দেখ ওর ওর যে মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটিটা আছে বা বিভাজন করবার যে ক্ষমতাটা আছে সেটা পুনরায় ও ফেরত পাচ্ছে। মানে জি0 দশায়ও ছিল, জি0 দশা থেকেও বেরিয়ে আসছে। বুঝেছিস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার হলো তো? বেশ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। থার্ড পয়েন্টে কি বললাম যে এরা যেহেতু কার থেকে তৈরি হচ্ছে না প্রাথমিক স্থায়ী কলা থেকে তৈরি হচ্ছে সেই জন্য এদের কোষ প্রাচীরটা তুলনামূলকভাবে মোটা বা স্থূল হচ্ছে। ঠিক আছে, এবং এদেরও কি থাকে না নিউক্লিয়াস এবং ঘন সাইটোপ্লাজম বর্তমান থাকে। তাহলে পরে নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম বর্তমান থাকে। এবার দেখ যেটা সেটা হচ্ছে যে এদেরকে আমরা ভাগ করতে পারি হচ্ছে 2টো ভাগে। কোনটা কোনটা? একটা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে কর্ড ক্যাম্বিয়াম, এছাড়াও অনেক কটা ভাগ আছে। মুখ্য ভাগ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে তো দুটো, একটা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে কর্ড ক্যাম্বিয়াম। তাহলে পরে আমরা সেকেন্ডারি মেরিস্টেম বা গৌণ ভাজক কলার যদি আমরা ভাগ দেখি তাহলে পরে এটাকে আমরা ভাগ করতে পারি হচ্ছে 2টো ভাগে। একটা হচ্ছে কি বললাম না একটা বললাম যেটা সেটা হচ্ছে যে তোর আমাদের ভাস্কুলার ক্যাম্বিয়াম
আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। ঠিক আছে? স্যার ওটা কোর্ক। কর্ক, কর্ক, CORK, কর্ক, কর্ক আচ্ছা ক্যাম্বিয়াম। আচ্ছা আচ্ছা বেশ। আচ্ছা স্যার। এবার দেখ ভাস্কুলার ক্যাম্বিয়াম মানে কি। ভাস্কুলার ক্যাম্বিয়াম মানে হচ্ছে যে ধরনের গৌণ ভাজক কলাগুলো জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে বর্তমান থাকে। কোথায় বর্তমান থাকে বললাম? জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে বর্তমান থাকে, বা রেদার বলতে পারিস যে নালিকা বান্ডিলের মধ্যে বর্তমান থাকে। আগের দিনকে তোদেরকে দেখবি এইভাবে দেখিয়েছিলাম, এরকম ভাবে ধরনের দেখবি যে একটা অংশ থাকে যার দেখবি এই বাইরের দিকে বর্তমান থাকে হচ্ছে ফ্লোয়েম, আর ভিতরের দিকে বর্তমান থাকে হচ্ছে জাইলেম। বোঝা হয়েছে? বুঝেছিস রে? স্যার বুঝেছি। বেশ। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবারে মানে এই ছবিটাকে যদি আমি একটা ধর গাছের সাপেক্ষে আঁকি, তাহলে গাছের সাপেক্ষে আঁকলে পরে তোর যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এটা ধরে নে যে গাছের কাণ্ড যেটা আছে সেটা, মানে কাণ্ডের যে পরিধিটা আছে সেটা। এবারে দেখ তাহলে এইভাবে তোর এখানটা করে তোর কি বর্তমান আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, আর ধরে নে এরকম আছে। নেট ফুরিয়ে গেল, আবার নেট বইতো। নেট ফুরিয়ে গেল এই মধ্যে। আচ্ছা, এবারে দেখ যেটা সেটা হচ্ছে যে এইখানটা করে তোর কি বর্তমান আছে না এরকম জায়গাতে, তাহলে আমি কি বলছি যে এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম, আর এটা হচ্ছে জাইলেম। এবার দেখ এইখানটা করে যে সমস্ত ক্যাম্বিয়াম গুলো বর্তমান আছে, এই যে জায়গাগুলো আছে, এই ক্যাম্বিয়ামটাকে আমরা বলছি হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে? এবার এইগুলোকে বলা হয় যেটা স্যার সেটা হচ্ছে আরেকবার নালিকা দেখান বান্ডিল। জায়গাটা। এই যে, বুঝেছিস? ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ স্যার, এবারে দেখ হ্যাঁ যেটা ক্লিয়ার। সেটা হচ্ছে যে যদি আমরা আরেকটুখানি দেখি তাহলে পরে এটা কি হচ্ছে না, এটা দেখ নালিকা বান্ডিলের মধ্যে অবস্থান যেগুলো করে, সেই নালিকা বান্ডিলের মধ্যে অবস্থানকারী যে ক্যাম্বিয়াম গুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। কি নাম বললাম? ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে? বুঝেছিস? হ্যাঁ এ স্যার। দেখ হ্যাঁ স্যার। জাইলেম, জাইলেম আর ফ্লোয়েম এই দুটোকে একত্রে নিয়ে তৈরি করে হচ্ছে কি না নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল। এই দুটোকে একত্রে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডিল। এবার ভাস্কুলার বান্ডিলের দেখা যাচ্ছে না। ক্লিয়ার এসছে রে? আসছে রে? ছবি আসছে? স্যার ছবি তো আসছে। তা কে যেন বললো ক্লিয়ার আসছে না ছবি? কি রে ছবি আসছে? কে বললি? স্যার এবার হ্যাঁ আমার স্যার। আসছে। আমার আসছে না স্যার, অন্য। আসছে? হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে। আমি বললাম স্যার, আসছে? এখনো আসেনি আমার। এবার এসেছে স্যার। আচ্ছা হ্যাঁ বেশ, হ্যাঁ এবার এসেছে। বেশ, ঠিক আছে। এবারে দেখ যেটা সেটা হচ্ছে যে তাহলে পরে জাইলেম আর ফ্লোয়েমকে একত্রে কি বললাম না দুটোকে একত্রে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল। বোঝা হয়েছে? বুঝেছিস রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। এবার দেখ যেটা সেটা হচ্ছে যে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যেখানে যে ক্যাম্বিয়াম গুলো বর্তমান আছে তার দেখ নাম দেওয়া হলো হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে? ক্লিয়ার? হুম। বেশ। এবারে দেখ যেটা সেটা হচ্ছে যে এটা ধরে নে একটা নালিকা বান্ডিল, এটা ধরে নে আর একখানা তোর কি না নালিকা বান্ডিল। ঠিক আছে? এটা একটা, এটা একটা। তাহলে এই দুটোর মাঝে এইখানে যে সমস্ত ক্যাম্বিয়াম গুলো বর্তমান আছে, এরকম জায়গাতে যে ক্যাম্বিয়াম গুলো বর্তমান আছে, এই ক্যাম্বিয়াম গুলোকে বলা হয় হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। বুঝেছিস? হ্যাঁ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার স্যার কোনগুলো কি স্যার বললেন? যেগুলো এ- এই যে এই যেগুলো যে এই যে এই যে এই আহ, যে এইগুলো মানে দুটো আচ্ছা আচ্ছা ফ্যাসিকুলার আচ্ছা। ক্যাম্বিয়ামের মাঝে, এটা একটা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এটা আর একটা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এই দুটোর মাঝে
মানে এই যে যেগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে যে তোর আমাদের কি, না এইগুলোকে বলা হচ্ছে সেটা হচ্ছে মানে এই যে যেগুলো আছে এইগুলোকে কি বলা হচ্ছে, না এইগুলোকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে তোর আমাদের ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, তাহলে পরে এইগুলো হচ্ছে ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, পরিষ্কার? বেশ, এবার দেখ আমি আসছি, সেটা হচ্ছে দেখ আর একটা টাইপ দেখ বলা হয়েছিল যেটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। তাহলে কর্ক ক্যাম্বিয়াম যেটা আছে এটা কোথায় বর্তমান থাকে, না উদ্ভিদের এপিডার্মিসে বর্তমান থাকে। এপিডার্মিসে বর্তমান থাকে, এপিডার্মিস মানে গাছের যে ছাল থাকে বা বার্ক থাকে সেইখানে তোর বর্তমান থাকে। বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বেশ, তাহলে এবার হ্যাঁ আমাকে বল স্যার। যে এবার কর্ক, বলুন না কি। আমি বললাম যেটা সেটা হচ্ছে যে কর্ক ক্যাম্বিয়াম যেটা আছে সেটা উদ্ভিদের ছাল বা বার্কে বর্তমান থাকে। উদ্ভিদের ছাল বা বার্ক, বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বেশ, এবারে আমাকে একটা কথা বল যে ছাল বা বার্ক যেটা আছে সেটা এই স্টিলি যেটা আছে তার ভেতরে থাকবে নাকি স্টিলি বাইরে থাকবে? চিলির বাইরে। স্টিলি বাইরে থাকবে। তিনি তার বাইরে থাকবে স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে কর্ক ক্যাম্বিয়াম যেটা আছে সেটা তার মানে কি, না এটা হচ্ছে বহিঃস্থলীয় গৌণ বৃদ্ধি হবে। হ্যাঁ কি না? বুঝেছিস? তাহলে হ্যাঁ এটা স্যার। হচ্ছে বহিঃস্থলীয় গৌণ বৃদ্ধি। ঠিক আছে, পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, এবারে দেখ যেটা সেটা হচ্ছে যে ধরে নে যে এইটা হচ্ছে গাছের যে ছালটা আছে সেইটা, এটা হচ্ছে গাছের ছালটা যেটা আছে সেইটা। এবার ধরে নে যে এই যে ছালটা আছে, এই যে ছালটা আছে, ছালটা ধরে নে মাঝে, ছালটা ধরে নে মাঝে এইখানটা করে তোর কি তৈরি হচ্ছে, না এরকম জায়গা যেটা আছে সেখানটা করে তোর কর্ক ক্যাম্বিয়ামটা তৈরি হয়েছে। বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ স্যার। বেশ, এবারে এর এই যে জায়গাটা আছে মানে বাইরের দিকে যে জায়গাটা আছে এইটাকে, এইখানে যে অংশটা তৈরি হবে তার নাম হচ্ছে ফেলেম। কি নাম বললাম? ফেলেম। বোঝা হয়েছে? হ্যাঁ। বেশ, তাহলে এইটা হচ্ছে কি, না এইটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম মানে কি, না এটা হচ্ছে বেসিক্যালি গৌণভাজক কলা। ঠিক আছে, তাহলে গৌণভাজক কলা বাইরের দিকে, এটা ধরে নেওয়া হচ্ছে আউটসাইড, এটা ধরে নেওয়া হচ্ছে ইনসাইড। তাহলে পরে বাইরের দিকে তৈরি হলো হচ্ছে কি, না বাইরের দিকে তৈরি হলো হচ্ছে ফেলেম। আর ভেতরের দিকে অর্থাৎ ধরে নে যে এই যে অঞ্চলটা আছে এইখানে যেটা তৈরি হবে তার নাম কি, তার নাম হচ্ছে ফেলোডান। ফেলোডান, বুঝেছিস? কি স্যার ক্লিয়ার? এটা ফেলোডান? ফেলোডান, ঠিক আছে। ফেলোডান। ঠিক আছে, সমস্যা নেই কিছু বুঝতে? ফেলোডানটা কি স্যার? ফেলোডামটা হচ্ছে সেটা হচ্ছে দুটো স্তর আর কি। কর্ক ক্যাম্বিয়ামটা মাঝে আছে, বাইরের দিকে তৈরি করে হচ্ছে তোর ফেলেম, আর ভেতর দিকে তৈরি করে হচ্ছে ফেলোডাম। যেমন ধরে নে যে এই যে ধর এইখানে যে ক্যাম্বিয়াম গুলো বর্তমান আছে, এইখানে যে ক্যাম্বিয়াম গুলো বর্তমান আছে যেটাকে তোরা বলছিস ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, সেটা দেখ বাইরের দিকে তৈরি করে কি, না প্রচুর প্রচুর পরিমাণে তৈরি করে, সরি কম পরিমাণে তৈরি করে হচ্ছে জাইলেম, সরি ফ্লোয়েম। আর ভেতর দিকে প্রচুর পরিমাণে তৈরি করে হচ্ছে কি, না জাইলেম। বোঝা হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বেশ, এবারে দেখ এইটার মধ্যেখানে তোর কি বর্তমান থাকে, পিথ বা মজ্জাংশ বর্তমান থাকে। ঠিক আছে, মনে রাখবি যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম যেটা আছে সেটা কার থেকে তৈরি হচ্ছে, না সেটা হচ্ছে ওই পিথ বা মজ্জাংশ থেকে তৈরি হয়। স্যার একবার বলুন।
ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম যেটা আছে সেটা পিথ বা মজ্জাংশু থেকে সৃষ্ট। পিক পিথ রে, পিথ, পিথ, বয়সী খ PITH, পিথ। ঠিক আছে, হলো? পিথ, পিথ, পয়হসি থ, পিথ। পিঠের পর মজ্জার কি ওটা? মজ্জাংশু, মজ্জাংশু, আচ্ছা আচ্ছা আচ্ছা। মজ্জাংশু বা পিথ থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, এছাড়াও দেখ কয়েকটা ক্যাম্বিয়াম আছে, যেমন হচ্ছে কোনটা না, যেমন হচ্ছে এটা, সেটা হচ্ছে উন্ড ক্যাম্বিয়াম। উন্ড ক্যাম্বিয়াম যেটা আছে সেটা তোর কি কাজ করছে না, এটার কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোর ক্ষত নিরাময়ে সহায়তা করছে। ক্ষত নিরাময়। আচ্ছা, স্যার উন ক্যাম্পেন আরেকটা বলুন তো। উন্ড, উন্ড মানে কি? উন্ড মানে কি? ব্যথা। ব্যথা নয়, ক্ষত। ঠিক আছে, ক্ষতস্থানকে বলা হচ্ছে উন্ড। ঠিক আছে, তাহলে ক্ষত নিরাময় করতে যে ক্যাম্বিয়াম সহায়তা করছে তাকেই বলা হচ্ছে কি না, তাকেই বলা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে তোর আমাদের উন্ড ক্যাম্বিয়াম। ঠিক আছে, এবার দেখ আমরা নেক্সট ভাজক কলাকে ভাগ করবো হচ্ছে তোর অবস্থান অনুসারে। তাহলে পরে অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে ভাগ করতে পারিস হচ্ছে তিন ভাগে। একটা হচ্ছে এটা, সেটা হচ্ছে অগ্রস্থ, একটা হচ্ছে নিবেশিত, আর একটা হচ্ছে পার্শ্বস্থ। আচ্ছা, এবারে স্যার একবার একবার পেজ একটু নামান না। এই যে, ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ। অগ্রস্থ ভাজক কলা কোথায় থাকে? অবস্থান অনুসারে ভাজক কলা শ্রেণীবিভাগ। অবস্থান অনুসারে ভাজক কলা শ্রেণীবিভাগ। আমরা এখনো ভাজক কলাতেই আছি, আমরা এখনো পর্যন্ত যাইনি, ইনফ্যাক্ট আজকে ভাজক কলাই হবে। ঠিক আছে, তাহলে অবস্থান অনুসারে ভাগ করছি কটা ভাগে না, একটা হচ্ছে অগ্রস্থ, একটা হচ্ছে নিবেশিত, আর একটা হচ্ছে পার্শ্বস্থ। অগ্রস্থ ভাজক কলা যেটা আছে সেটা কোথায় থাকে না, কাণ্ড ও মূলের অগ্রভাগে। কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাগে। নিবেশিত থাকে হচ্ছে দুটি স্থায়ী কলার মাঝে। আর পার্শ্বস্থ থাকে হচ্ছে কোন স্থানে না, পার্শ্বস্থ স্থানে। পার্শ্বস্থ স্থান, স্থান বলতে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে তোর মানে পরিধির দিকে আর কি। ঠিক আছে, তাহলে পরে পরিধির দিকে। তাহলে পরে যদি ধর এটা একটা এরকম ধরনের গাছ হয়, এটা যদি এরকম ধরনের একটা গাছ হয়, তাহলে পরে এটা ধরে নে হচ্ছে মাটি, এটা ধরে নে ওপরটা হচ্ছে কাণ্ড আর নিচেরটা হচ্ছে মূল। আচ্ছা, এইখানটা করে সমস্যা হচ্ছে, এটাকে দিয়ে তাহলে পরে ধরে নে যে এটা হচ্ছে কাণ্ড আর নিচেরটা হচ্ছে মূল। তাহলে পরে এবারে দেখ, তাহলে এইখানটা করে কোন ভাজক করা থাকবে রে, যে জায়গা দুটো অগ্রস্থ দেখেছি, কলা। তাহলে এখানে থাকবে হচ্ছে অগ্রস্থ। ঠিক আছে, তাহলে এইটা ধরে নে স্থায়ী কলা আছে, এইখানে ধরে নে আছে হচ্ছে স্থায়ী কলা, এইখানেও ধরে নে আছে হচ্ছে স্থায়ী কলা। এই দুটো কলার মাঝে এইখানটা করে থাকবে হচ্ছে নিবেশিত ভাজক কলা। ঠিক আছে, আর পরিধির দিকে মানে হচ্ছে এরকম যে জায়গাগুলো আছে সেখান থেকে থাকবে হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। এবার পার্শ্বস্থ ভাজক কলা উদ্ভিদটিকে চওড়া করতে সহায়তা করে। নিবেশিত ভাজক কলা থেকে তোর উদ্ভিদের যে ডালপালা বের হয়
সেটা তো তৈরি হচ্ছে। আর অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদকে লম্বা করতে সহায়তা করে। ঠিক আছে, বুঝে গেছিস? পার্শ্বস্থটা কোনটা বললেন? পার্শ্বস্থ হচ্ছে এইগুলো, এইগুলো হচ্ছে পার্শ্বস্থ পরিধির দিকে, আর মানে ওপরগুলো হচ্ছে অগ্রস্থ। ওপরগুলো হচ্ছে অগ্রস্থ। আর এইটা একটা স্থায়ী কলার স্তর, এটা একটা স্থায়ী কলার স্তর, দুটোর মধ্যেখানে আছে হচ্ছে নিবেশিত ভাজক কলা, যেখান থেকে তোর কি তৈরি হয় বললাম, না যেখান থেকে হচ্ছে উদ্ভিদের প্রশাখা সৃষ্টি হয়, প্রশাখা সৃষ্টি হয়। ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অগ্রস্থ, এটাও হচ্ছে অগ্রস্থ। ঠিক আছে, ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ, স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার স্যার। আচ্ছা, এবার দেখ আমি স্যার আসছি হ্যাঁ বল। স্যার বলছি তাহলে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে শাখা প্রশাখাগুলো যত ঘন সন্নিবিষ্ট হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে স্থায়ী কলাগুলো তাদের ক্ষেত্রে ঘন সন্নিবিষ্ট। স্থায়ী কলাগুলো ঘন সন্নিবিষ্ট বলতে বুঝতে পারলাম না। মানে স্যার আপনি লিখেছেন যে দুটো স্থায়ী কলার মাঝখানে আছে নিবেশিত ভাজক কলা। হ্যাঁ, সেখান থেকে ডালপালা তৈরি হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এবার তাহলে নিবেশিত ভাজক কলা থেকে তৈরি যত স্থায়ী কলাগুলো যত ঘন সন্নিবিষ্ট হবে তাহলে পোশাকা শাখা পোশাক গুলো তত ঘন সন্নিবিষ্ট হবে না? না, এবার তুই একটা জিনিসকে ভেবে দেখ, তুই যেটা বলছিস সেটা উল্টো হওয়াটাই তো উচিত নয়। কারণ দেখ, যদি ধর ভাজক কলার পরিমাণ বেশি থাকে, স্থায়ী কলার পরিমাণ নিবেশিত ভাজক কলার পরিমাণ যত বেশি থাকবে, ডালপালা তো ধর তত বেশি সৃষ্টি হবে, হ্যাঁ কি না? বুঝতে হ্যাঁ পারছিস? স্যার। তাহলে পরে সেখানটা করে তোর কি আছে, না স্থায়ী কলা তুলনামূলকভাবে পরিমাণে অনেক বেশি আছে, ভাজক কলা, সরি উল্টো বললাম, ভাজক কলা বেশি আছে স্থায়ী কলা কম আছে, মানে নিবেশিত ভাজক কলা বেশি আছে আর স্থায়ী কলাটা কম আছে। সেই জন্যই সেখান থেকে একটু মানে দূরে দূরেই তোর কি হচ্ছে, না ডালপালা তো তৈরি হচ্ছে। ঠিক আছে, ডালপালা সাধারণত কোন জায়গা থেকে তৈরি হয় দেখবি, পর্ব থেকে তৈরি হয়, ঠিক না? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে যে নিবেশিত ভাজক কলাটা কোথায় থাকছে, না মুখ্যত পর্ব অঞ্চলে এটা তোর বর্তমান থাকছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, এবার এটা কিন্তু সাধারণত সবারই ক্ষেত্রে থাকে না, ঠিক আছে, ওই দু একটা গুপ্তবীজী উদ্ভিদের থাকে না বললেই চলে। ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে যেমন হচ্ছে যে তোর পাইন গাছের থাকে, টেরিডোফাইটার মধ্যে ইকুইজিটামের থাকে, ঠিক আছে, বা ধরে নে যেটা সেটা হচ্ছে যে তোর পত্র মূল যেটা আছে সেখানে থাকে, ঘাস জাতীয় উদ্ভিদের যেটা আছে সেটা থাকে, দু একটার জন্য থাকে আর কি এটা। আচ্ছা, এবার দেখ আমরা আসছি যেটা সেটা হচ্ছে কোনটা, না সেটা হচ্ছে যে কাজ অনুসারে ভাজক কলার যে শ্রেণী বিভাগ আছে সেটার মধ্যে। তাহলে পরে নেক্সট আমরা আসছি এটা, সেটা হচ্ছে কার্য অনুসারে শ্রেণী বিভাগ। এবার কার্য অনুসারে এটাকে ভাগ করা হচ্ছে কটা ভাগে, না এক নাম্বার দেখ হচ্ছে এটা, সেটা হচ্ছে প্রোটোডার্ম। প্রোটোডার্ম, তাহলে ডার্ম কথাটা কার থেকে এসছে, ডার্মা থেকে এসছে। ডার্মা কথাটার মানে হচ্ছে কি, না ত্বক। তাহলে পরে যেগুলো তোর ত্বক সৃষ্টি করছে, ত্বক সৃষ্টি করছে। এবার ত্বক উদ্ভিদের ক্ষেত্রে দু ধরনের হয়, কাণ্ডের ত্বককে বলা হয় হচ্ছে এপিডার্মিস, আর মূলের যে ত্বক আছে তাকে বলা হয় হচ্ছে এপিব্লেমা। ঠিক আছে, তাহলে পরে এই ত্বক যারা সৃষ্টি করছে, সে ত্বক সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কি বলা হচ্ছে, না তাদেরকে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে তোর প্রোটোডার্ম। ঠিক আছে, দু নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম কি তৈরি করে, না জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি করে। মানে তুই বলতে পারিস যেটা সেটা হচ্ছে যে সংবহন কলা সৃষ্টি করে, সংবহন কলা সৃষ্টি করছে। আর একটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ভূমিভাজক কলা বা গ্রাউন্ড মেরিস্টেম।
স্যার একটুখানি পেশেন্ট আমার না। দাঁড়া 1 মিনিট। তাহলে ভূমিভাজক কলা বা গ্রাউন্ড মেরিস্টেম যেটা আছে, দেখ হ্যাঁ ভূমিভাজক স্যার ঠিক কলা আছে। বা গ্রাউন্ড মেরিস্টেম যেটা আছে সেটা কি করছে না, আমাদের আমাদের এই প্রোটোডার্ম যেটা আছে আর প্রোক্যাম্বিয়াম যেটা আছে, এইগুলো যেগুলো সৃষ্টি করে, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম আর এপিডার্মিস এপিফ্লেমা, এই ছাড়া বাকি যা যা থাকে সেইটা সবটা তৈরি করে কে না, ভূমিভাজক কলা বা গ্রাউন্ড মেরিস্টেম যেটা আছে সেটা। বুঝেছিস? হ্যাঁ, বাকি যা যা মানে বাকি কেমন যা হয়? যাগুলো সেইটাই তোরা আমাকে অ্যান্সার দিবি। এই ছবিতে ফের ফিরে আয়। এই ছবিটা সবারই কাছে ক্লিয়ার হচ্ছে? এই যে ছবিটা আছে সবারই পরিষ্কার আসছে ছবিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। এই ছবিটা সবারই পরিষ্কার আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ আমাকে বল, স্যার। যেটা সেটা হচ্ছে যে যে অংশটা আমি এখন হাইলাইট করছি, এই অংশটা কার থেকে তৈরি হবে? স্যার ওই ইয়ে থেকে স্যার, প্রোটোডার্ম থেকে। প্রোটোডার্ম থেকে। এখন যে অংশটা হাইলাইট করলাম সেটা কার থেকে তৈরি হবে? স্যার প্রোক্যাম্বিয়াম থেকে। প্রোক্যাম্বিয়াম থেকে। আর এইটুকুনি যে অংশ আছে সেইটা? এই ভূমিভাজক কলা থেকে। তাহলে এইটা তৈরি ভূমিভাজক হবে কলা হচ্ছে থেকে। ভূমিভাজক কলা বা গ্রাউন্ড মেরিস্টেম থেকে। ঠিক আছে, বুঝে গেছিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার একদম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, ঠিক আছে। তাহলে পরে এই যেটা গেল সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে যে আমাদের কার্য অনুসারে যে শ্রেণী বিভাগটা ছিল সেইটা। ঠিক আছে, এবার দেখ যেটা সেটা হচ্ছে যে এই ভাজক কলার ওপর, মানে ভাজক কলার যে কাজ আছে তার উপর ভিত্তি করে একটা তত্ত্ব দেওয়া হয়েছে, মানে ভাজক কলার প্রকার ভেদের উপর ভিত্তি করে বলতে পারি সেটা তত্ত্ব দেওয়া হয়েছে। একটা না, অনেক তত্ত্ব আছে। আমি দু একটা দেখিয়েও দেবো। আমি আপাতত যেটা মোটামুটি পরীক্ষাতে আছে সেটা আমি বলে দিচ্ছি, যার নাম হচ্ছে হিস্টোজেন থিওরি। ঠিক আছে, হিস্টোজেন থিওরি। হিস্টোজেন থিওরিটা কে দেয় না, হান্স স্টেইন বলে একজন বিজ্ঞানী। এ বলেছিল কি যে অগ্রস্ত ভাজক কলা মুখ্যত 3টি অংশ দিয়ে তৈরি হচ্ছে। কোনটা কোনটা না, একটা হচ্ছে ডারমাটোজেন, একটা হচ্ছে ডারমাটোজেন। তাহলে ডার্মা মানে একটু আগে বললাম কি, ডার্মা মানে ত্বক। ত্বক। তাহলে পরে যারা তোর কি তৈরি করছে না, যারা তোর তৈরি করছে যেটা সেটা হচ্ছে যে তোর আমাদের এপিডার্মিস আর এপিফ্লেমা। ঠিক আছে, সেটা হচ্ছে ডারমাটোজেন। ঠিক আছে, বেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে প্লিরোম। প্লিরোম যেটা আছে, প্লিরোম গুলো কি তৈরি করছে না, এটা তৈরি করে হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তাহলে পরে এটা তৈরি করছে হচ্ছে ত্বক, এটা তৈরি করছে হচ্ছে সংবহন কলা, মানে হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম। আর একটা স্যার হচ্ছে এর বানানটা কি প্লিয়াম? প্লিরোম, পিএল। PLEROME, প্লিরোম। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। আর একটা হচ্ছে দেখ যেটা সেটা হচ্ছে পেরিব্লেম। পেরিব্লেম, পেরিব্লেম যেটা আছে সেটা কি তৈরি করছে না, সেটা তৈরি করছে যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম যেটা আছে। মানে গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলা যেটা বলে এলাম সেটাই ইকুয়ালস টু হচ্ছে কোনটা না, পেরিব্লেম যেটা আছে সেটা। বুঝে গেছিস? স্যার পরিষ্কার? হ্যাঁ বলছিলাম, বল। স্যার বলছিলাম যে এই যে ইয়েগুলো আছে মানে ভূমিভাজক কলা, তারপর প্রোক্যাম্বিয়াম, এই যে জিনিসগুলো মানে এই জাইলেম ফ্লোয়েম বা এই ধরনের জিনিসগুলো মানে জানার আগে মানে বা ইয়ের আবিষ্কার করার আগে কি এই থিওরিটা দেওয়া হয়েছিল? না, এই থিওরিটা বহু পরে এসছে। ফার্স্ট যে থিওরিটা এসছে সেটা এসছে হচ্ছে এপিকাল সেল থিওরি। ঠিক আছে, তারপরে হচ্ছে হিস্টোজেন থিওরি এসছে, মানে যেটা আমি বলছি। ঠিক আছে, না হিস্টোজেন থিওরি তারপরে মানে অনেক পরে এসছে। তার আগে আর একটা থিওরি ছিল, এই মুহূর্তে, হ্যাঁ, টিউনিকা কর্পাস থিওরি ছিল। ঠিক আছে, যেখানে তোর বলা ছিল দুটো স্তর আছে। টিউনিকা মানে হচ্ছে বাইরের যে আবরণী আছে, টিউনিকা কথাটার মানেই হচ্ছে আবরণী। ঠিক আছে, আর কর্পাস কথাটা এসছে হচ্ছে কোর থেকে। ঠিক আছে, তারপরে এসছে হচ্ছে এই থিওরিটা।
ঠিক আছে, যেটা হচ্ছে তোর আমাদের হিস্টোজেন থিওরি। ঠিক আছে, বলছি এবার আমরা পরপর আসি। এতক্ষণ যে হুম। ভাগগুলো পড়লাম হ্যাঁ, সেগুলো কি সবই কি মানে থিওরির ভিত্তিতে অনুমান করে শ্রেণীবিন্যাস করা? থিওরিটা তোকে কি ভাগ করে দিচ্ছে, থিওরিটা শুধুমাত্র কাজের ওপর ভিত্তি করে ভাজক কলার ভাগটাকে তোর ইয়ে করছে, বলছে। ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। বাকি যে ভাগগুলো পড়লি তুই তো ভিন্ন ভিন্ন ভাগ এসছিস পড়ে। ঠিক আছে, কোথাও অবস্থান অনুসারে এসছিস পড়ে, কোথাও উৎপত্তি অনুসারে এসছিস পড়ে, কোথাও এবার কাজের ওপর যেটা আছে সেইটার জাস্ট ভাগটা তুই পড়বি। আর একটাই আছে যেটা, সেটা হচ্ছে কোষ বিভাজনের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। কোষ বিভাজনের তল অনুসারে। এবারে দেখ, আমাকে বোধহয় অতীন আছিস? অতীন? আছে, আছি তো, হ্যাঁ, এই তো। অতীন অতীন বোধহয় বলছিলিস আমাকে প্রথম দিকে যে স্যার পরিস্ফুরণের উপর ভিত্তি করে পুঞ্জীভূত ভাজক কলা বলে একটা ভাগ দেওয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওই পুঞ্জীভূত মাছ ভাজক ভাজক কলা। হ্যাঁ, এই পুঞ্জীভূত বা মাস ভাজক কলা যেটা আছে সেটাকে আমরা পড়বো হচ্ছে বিভাজনের তল অনুসারে। এটাকে বলা হচ্ছে মাস মেরিস্টেম। ঠিক আছে, মাস মেরিস্টেম হচ্ছে যেগুলো সকল তলে বিভাজিত হতে পারে। সকল তল মানে বিভাজনের তল দেখ তিনটে হতে পারে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে, তাহলে তিনটে তলেই যারা হচ্ছে তারা হচ্ছে তোর মাস মেরিস্টেম। ঠিক আছে, বুঝেছিস? মানে ধরে নে যে এটা একটা কোষ আছে, এটা দুটো এদিক। তল পড়ে এলাম। হ্যাঁ, দুটো তল পড়ে এলি তো। এবার আমি বলছি যে এই কোষটা যেটা আছে সেটা ধরে নে যে 3D তে ভাব, 3D তে ডিভাইড আর কি তোর করছে। দুটো তল তোরা যখন পড়েছিলিস তখন সেটাকে দেখ বলা হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে জাস্ট দেখ একটা ছিল হচ্ছে দৈর্ঘ্য আর একটা ছিল হচ্ছে প্রস্থতে। ঠিক আছে, হ্যাঁ, স্যার। হ্যাঁ। এবারে দেখ তো উচ্চতাতেও তো ডিভাইড করতে পারে নাকি, যদি উচ্চতাতে ডিভাইড না করতো তাহলে তাহলে তো গাছ তো লম্বা হতো না, তাহলে গাছ তো চ্যাপ্টা হয়ে যেত, তাই কি না? হ্যাঁ, ওইটা কিন্তু দৈর্ঘ্য হিসেবে ধরছে উপর দিকে বাড়াটাকে। বেশ, তাই ধর তুই, তাহলে তুই সেটাই কর, তাও হবে। তাহলে তাহলে তুই মনে রাখ যেটা, সেটা হচ্ছে যে একটা হলো অ্যান্টিক্লিনাল আর একটা হচ্ছে পেরিক্লিনাল, দুটো তলেই যারা ডিভাইড করতে পারছে তারা তোর কি হচ্ছে না, তারা হচ্ছে তোর আমাদের মাস মেডিস্টেম। ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ স্যার। স্যার বেশ, কি বললেন হ্যাঁ বুঝলাম। আমি বললাম যেটা সেটা হচ্ছে যে তোরা একটা জিনিস মাথায় রাখ, যে এই মাস মেরিস্টেম যেগুলো আছে তারগুলো সকল তলে ডিভাইড করছে। সকল তল মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে তলে তুই। ঠিক আছে, একটা ধরে নে বল আছে, সেটা ধরে নে একটা কোষ। এবার তার ধরে নে পাশেও বৃদ্ধি হচ্ছে, ওপর দিকেও হচ্ছে, নিচের দিকেও হচ্ছে, সব দিকে হচ্ছে। বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে আমি বলতে চাইছি যেটা ধরে নে এটা একটা বল আছে, এর তুই এদিকে একটা বল লাগিয়ে দিয়েছিস, এদিকে একটা বল লাগিয়ে দিয়েছিস, এদিকে একটা বল লাগিয়ে দিয়েছিস, নিচে একটা বল লাগিয়ে দিয়েছিস। তাহলে এ তো ধর সব তলেই ডিভাইড তোর হচ্ছে নাকি, তিনটে তলেই তো ধর তোর ইয়ে হচ্ছে। বোঝা হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এবার দেখ যেটা, সেটা হচ্ছে যে নেক্সট যেটা আমি আসছি সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে পাত বা প্লেট মেরিস্টেম। প্লেট মেরিস্টেম, প্লেট মেরিস্টেম যেটা আছে সেটা কোন তলে ডিভাইড করছে না, সেটা ডিভাইড করছে শুধুমাত্র তোর আমাদের মানে দুটো তলে। কোনটা কোনটা না, একটা হচ্ছে এই তল আর একটা হচ্ছে এই তল। ঠিক আছে, বেশ। তাহলে দুটো তলে ডিভাইড করলে পরে এর দেখ ডিভিশনটা এই প্লেনে হতে হবে, হ্যাঁ কি না? বোঝা হয়েছে? হ্যাঁ তাহলে পরে এর হ্যাঁ। ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা, সেটা হচ্ছে অ্যান্টিক্লিনাল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, আর একটা হচ্ছে দেখ যেটা, সেটা হচ্ছে রিব মেরিস্টেম। রিব বা পরশুকা। পরশুকা কোনটা কারু জানা আছে? রিব বা পরশুকা কোনটাকে বলে?
মেরুদণ্ডের হাড়, Right. ঠিক আছে? তাহলে মেরুদণ্ডের হাড়গুলো কেমন থাকে? এই ধরনের সাজানো থাকে তো নাকি রে? পরপর পরপর। তার মানে হচ্ছে হ্যাঁ যে এরকম যদি আমাকে আনতে হয়, তাহলে আমি বলছি মেরুদণ্ডের হাড়গুলো এরকম ধরনের পরপর থাকে তো নাকি, ওপর থেকে হ্যাঁ নিচের স্যার। দিকে। বেশ, তাহলে এরকম গঠনটা আমাকে আনতে হলে পরে কি করতে হবে? একটা কোষ আছে যার ডিভিশনের প্লেনটা কেমন হবে, না এইটা হবে, বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে পরে এরা কোন তলে ডিভাইড করছে, না এরা ডিভাইড করে হচ্ছে পেরিক্লিনাল, ঠিক আছে? তাহলে এটা ডিভাইড করে হচ্ছে একটি তলে, এটা ডিভাইড করে হচ্ছে দুটি তলে, আর এটা যেহেতু দুটোই হচ্ছে সেই জন্য এটা ডিভাইড করে হচ্ছে তিনটি তলে, ঠিক আছে? বুঝে গেছিস? তা ওটা দুটি তল কেন হলো? ওটা তো শুধু অ্যান্টিক্লিনারে করছে। কেন এদিকেও তো প্লেটটা হচ্ছে এদিকেও তো হচ্ছে না, ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? বুঝতে পেরেছি। বেশ, আর এটা তো ধর শুধুমাত্র এইদিকে হচ্ছে, তাহলে একটা তলে হ্যাঁ হচ্ছে। স্যার। হ্যাঁ 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 বেশ, হ্যাঁ হ্যাঁ বুঝতে তাহলে পেরেছি। পরে এই যেটা গেল সেটা হচ্ছে ভাজক কলা যেটা ছিল সেইটা, ঠিক আছে? পরের দিনকে যদি আমি যাই, হ্যাঁ বল। আচ্ছা, বলছি রিডের বাংলাটা কি লিখেছে না? পরশুকা, পরশুকা, প তালবস্যয়ে রে পরশু কয়াকার, পরশুকা। পরের দিন, পরশুকা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। পরের দিনকে যদি দেখি যে গঙ্গার জল খুব বেশি বেড়ে গিয়েছে, তাহলে পরে কিন্তু তোদেরকে পড়তে আসতে হতে পারে, ঠিক আছে? বা যদি বলিস অনলাইনে, তো অনলাইনেও হতে পারে পড়ানো, বাট টাইম সেম থাকবে। আর যদি দেখি যে জল সেরকম বাড়ি যাচ্ছে, বেশ পরের দিন আসুক থাকে, তারপরে তো গিয়ে করছি দেখছি। তাহলে আজকে যেটা পড়ানো হলো তার মধ্যে থেকে কারুর কোনো রকম কোনো সমস্যা আছে? না স্যার। না বেশ, স্যার। না স্যার। আচ্ছা এবার এছাড়াও স্যার কতগুলো, একদম, হ্যাঁ বল। একদম, স্যার হ্যাঁ একদম একদম ফার্স্টের যে টপিকটা ছিল সেই টাইমটা আমি তো ছিলাম না, একটু দেরিতে জয়েন হয়েছিলাম, একটুখানি ফার্স্টে দেখিয়ে দেবেন। বলিনি কিছু, তুই যখন ঢুকলি তখন থেকেই মানে মোরালে স্টার্ট হয়েছে আর কি, ঠিক আছে? ফার্স্টে ও সেরকম বলিনি বেশ আমি বেশ ঠিক কিছু। আছে, ঠিক আচ্ছা আছে। বেশ, এবারে দেখ আর কিছু জিনিস পড়ে নিস, ঠিক আছে? যেমন আমি দেখ বলছিলাম, একবার জাস্ট দেখে নিবি। একটা হচ্ছে এপিক্যাল সেল থিওরি, ঠিক আছে? কি বললেন স্যার? এপিক্যাল সেল থিওরি, অগ্রস্ত কি বলে ওটাকে, অগ্রস্ত কোষ, মানে আর কি তোর থিওরি আর কি, ঠিক আছে? এপিক্যাল সেল থিওরি, কোষতত্ত্ব। হ্যাঁ বেশ। কোষতত্ত্ব। বেশ, নেক্সট যেটা দেখবি যেটা, সেটা হচ্ছে দেখ আরেকটা বললাম যেটা সেখান থেকে এসেছিল, টিউনিকা কর্পাস দেখবি, টিউনিকা কর্পাসটা একবার দেখে রাখবি। টিউনিকা কর্পাস নয় কিছু, এরকম একটা আবরণ থাকে, এটাকে বলা হয় টিউনিকা। আর এই মধ্যেখানকার যে কোটটা আছে এটাকে বলা হয় কর্পাস, তাহলে এটাকে বলা হচ্ছে টিউনিকা, এটাকে বলা হচ্ছে কর্পাস, ঠিক আছে? আচ্ছা, এপিকাল সেলে কি বলছে, এটা অ্যালগি ট্যালগি যেগুলো আছে, মানে শৈবাল টৈবাল তাকে দেখা যায়, একটাই কোষ থাকে, এই কোষটাই সমস্ত তলে ডিভাইড করে বাকি যে কোষ আছে সেগুলোকে সব সৃষ্টি করছে। আচ্ছা, এরপরে আর একটা থিওরি পাবি যেটা, সেটা হচ্ছে দেখবি হিস্টোজেন, তো আমি বলেই এসছি অলরেডি, তাহলে এর পরে এসছে যে থিওরি সেটা হচ্ছে হিস্টোজেন থিওরি। হিস্টোজেনের পরে আর একটা থিওরি পাবি যেটা, সেটা হচ্ছে যে তোর আমাদের কর্পার কাপ্পে থিওরি, ঠিক আছে? কর্পার ও কাপ্পে, ঠিক আছে? এগুলো জাস্ট একবার দেখে রাখবি, তাহলে পরেই হবে মোটামুটি। আর তাহলে পরে তোরা ভাজক কলা পর্যন্ত পরের দিনকে পড়ে রাখবি, ঠিক আছে? তাহলে এত দূর পর্যন্তই থাকলো, ঠিক হলো? আছে। বেশ, ঠিক দাঁড়া। আছে।